আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছি, তাহলে কি এটা এভাবেই শুরু হলো? প্রথম যখন আমির বললেন যে সাধারণ ক্ষমা ঘোষণার কথা, পরে যদিও উনি একটা অন্য ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এরপরও আমরা এরকমটা শুনেছি, আমরা জামাতের পক্ষ থেকে জামাতের নেতারা যখন প্রচার করে আমরা আপনাদের বিরুদ্ধে মামলা করি নাই, বা খুব কম সংখ্যক মামলা আমরা দেখছি, বা এই যে আপনার রাতের অন্ধকারে তাদেরকে সহযোগিতা দিয়ে তাদেরকে ভোটার হিসেবে রাখা, আসলে পুনর্বাসনটা কিভাবে হচ্ছে একটু আপনার কাছে শুনতে চাই। জি, ধন্যবাদ। দেখেন, আপনি একটা মানে তথ্যটা আপনার অসত্য যে আমরা মামলা করি নাই। না, আমি বলেছি কম সংখ্যক না, মামলা, হ্যাঁ, তুলনামূলকভাবে কম সংখ্যক মামলা। দেখেন, আমরা যেটাকে প্রাধান্য দিয়েছি, আমি আব্দুল মান্নান ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি মামলা করব, আমার দল করবে না, এটা বুঝতে হবে। এটা দলীয় মামলা না। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই যে মামলা করবে সেই জায়গাটা আমরা অ্যাসিস্ট করেছি, এবং যতটা শহীদ পরিবার, আহতদের পরিবার, আমাদের ভিতরেও ক্ষতিগ্রস্ত, সেগুলো আমরা ব্যক্তিগত, তাহলে মামলাটা কি হয়, স্ট্রং হয়, এবং যাকে তাকে যে কোনো জায়গায় ব্যক্তিগত রেষারেষি থেকে তখন কি হয় না, মানে আসামি করা হয় না। মূলত এই মামলাওয়ালি ভুক্তভোগীরা 15 বছরে যারা ভুক্তভোগী, একটু বলি আমি এখানে, 15 বছরে যারা ভুক্তভোগী, আজকে 10 বছর আগে আপনার একজন কর্মী যদি ভুক্তভোগী হয়ে থাকে, সেটা আপনার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী মনিটর করে রাখবে? 10 বছর আগে তাকে গৃহ থেকে বের করে দিয়েছিল এবং স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করবে, সেই মামলাটা তাকেই বাদী হয়ে করতে হবে। সাংগঠনিকভাবে আমাদের সমস্ত ধরনের আইনি সহযোগিতা, পয়সা কড়ি থেকে শুরু করে নিয়ে তাদের সার্বিক সহযোগিতা আমাদের অর্গানাইজেশন করছে। বাট অর্গানাইজেশন বাদী হয়ে, যেরকম পুলিশ বাদী হয়ে মামলা হয়, অর্গানাইজেশন বাদী হয়ে মামলা করাটাকে আমরা কি ইনকারেজ করি নাই। আমরা বলছি ক্ষতিগ্রস্ত যারা তারা মামলা করবে, আমরা তাদেরকে সহযোগিতা দিব, এটা আমরা। সেটা খুব কম দেখেছি, সেটাই আমরা বলছি। না, আপনারা কম দেখেন হচ্ছে এগুলো মানে মিডিয়াতে কম আসে। এক, দ্বিতীয় হচ্ছে যে দেখেন, আমি বলি যে দেখেন, আপনি জুলাইয়ের যত শহীদ পরিবার আছে এদের বেশিরভাগ মামলা করায় আমাদের কি আছে, সহযোগিতা আছে। আমরা আমাদের অফিসে বসে অ্যাডভোকেটদেরকে দেখে কিভাবে মামলা দায়ের করতে হবে, এভরিথিং তাদেরকে ডিটেলস দিয়ে, বরঞ্চ এরকম হয়েছে, এরকম অনেক জায়গা হয়েছে, আমি এখন পরিবেশ নষ্ট হওয়ার জন্য আমি নাম উল্লেখ করছি না, বাট আমাদের লোকেরা মামলা করতে গেছে, মামলা করার জন্য তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগের লোকদেরকে সেখানে পুনর্বাসনের জন্য মামলা করতে দেওয়া হয় না। এরকম ঘটনা ঘটে, শহীদ পরিবারকে পর্যন্ত মামলা করতে দেওয়া হয় না, এরকম ঘটনা ঢাকার শহরেই ঘটেছে। আমি বলবো যে মামলা যে খুব বাণিজ্য হয়েছে, এটার কারণে এক পরবর্তী এসে বিএনপির অনেকে ব্যাখ্যা দিয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই মামলাগুলো আমরা উঠাই নেব আপনাদেরকে, যাতে এই মামলা নিয়ে আর কেউ বাণিজ্য, আসলে টাকা পয়সা নেওয়ার পরে মামলা উঠায় নেবে, লোকেরা ক্ষতিগ্রস্ত। তো যাদেরকে মামলা দিয়ে হয়রানি করেছেন তারা হয়তো এখন মানে কি তাদের পক্ষে কথা বলছেন না, অথবা বিপক্ষে চলে যাচ্ছেন, অথবা তার প্রতিশোধ নেওয়ার জন্য আসছেন। এখন উনি দেখছেন যে আমরা তো মনে হয় একটা ভুয়া মামলা কারসাজি করে যে বাণিজ্য। আপনি দেখেন, গোপালগঞ্জের মতন জায়গায় যখন সেনাবাহিনীর পরে হামলা হয়েছে, অন্য অন্য জায়গায় হামলা হয়েছে, এনসিপির নেতাদের পরে হামলা হয়েছে, তখনও গোপালগঞ্জের আমাদের বন্ধু সংগঠনের বহু মানুষ মামলা বাণিজ্য করেছে। শত শত মানুষের কাছ থেকে এরকম মামলা বাণিজ্য করা হচ্ছে। এই যে জায়গাটা আছে, আমার আপা বলেছেন 5,500 ইসলামী ব্যাংকের লোকদেরকে ছাঁটাই করেছে। এটা ইসলামী ব্যাংক করেছে যাদের নিয়োগ ছিল অবৈধ, যাদের বাড়ি একটা নির্দিষ্ট এরিয়ায় উইদাউট এক্সাম, এই যে সংখ্যা 5,500, এইটার অপরাধে কারোর চাকরি যায় নাই। না, কারোর শিবির না করার অপরাধে যায় নাই। তিনি অন্যায় করবে না, তাকে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে না, এটা তো শোনা কথা। তো ফেসবুকে পোস্ট দেওয়া কথা যাচাই বাছাইয়ের প্রয়োজন, কিন্তু সেই চিঠিটায় যেখানে বরখাস্ত করেছে সেখানে কোনো কারণ উল্লেখ করা হয় না। কি কারণ উল্লেখ করা হয় নাই? এটা চিঠি তো তিনি তৈরি করে ফেসবুকে প্রস্তুত করে দিয়ে দিয়েছেন। এরকম ঘটনা ঘটে না, যার যোগ্যতা আছে সে চাকরি পাবে, এটা তো হবে। কিন্তু 5,500 লোকের যে চাকরিচ্যুত, এটা অবৈধ নিয়োগ। আপনার তো উচিত ছিল, অবৈধভাবে নিয়োগ হয়েছে, তারা ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংক লুটপাট করেছে, এটার বিচার চাওয়া উচিত ছিল। উল্টো আপনারা এস আলমের গাড়ি ব্যবহার করলেন, নেতারা গাড়ি ব্যবহার করলো, তার ছেলেরা চাকরি করলো তাদের প্রতিষ্ঠানে, সেগুলো দেখবেন না। আপনারা এইগুলো নিয়ে কথা বলেন, যেখানে মানে
জনগণের এই ব্যাংকটাকে লুটপাট করেছে যাদের মাধ্যমে তাদেরকে কি করা হয়েছে এখানে বাদ দিয়ে যোগ্যতম ওদেরকে পরীক্ষার মাধ্যমে এখন আচ্ছা, এখানে নেওয়া আমরা হচ্ছে। শুনতে পাই যে এরপরে শিবির না করলে, জামাত না করলে তাদের চাকরি ইসলামী ব্যাংকেও থাকে না এবং ইবনে সিনাও থাকে না। না। এই বিষয়ে আপনি আপনার ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এটা আমরা শুনতে পাই বলে এই প্রসঙ্গটা এসেছে। আমি বলি, আমি আমার স্টুডেন্ট লাইফ শেষ করার পরে আমি ইসলামী ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম, আমি রিটেনে টিকি নাই, আমার চাকরি হয় নাই, তা আমি তো শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলাম, আমি তো চাকরি পাই নাই। কাজে যার যোগ্যতা আছে তাকে যোগ্যতা দিয়েই ওখানে যেতে হয়।